নমস্কার, সুস্বাগতম নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের। আমরা আগেও ক্লাস করেছি, আজকে আবার নতুন ক্লাসে যাচ্ছি। আজকে আমরা যে এতদিন আমরা প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা শুরু করব আঞ্চলিক ভূগোল। এই আঞ্চলিক ভূগোলের যে বিশেষ অংশ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, যে রাজ্যে আমরা বাস করি, যে রাজ্যে তুমি বাস করো সেই রাজ্য সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমেই জেনে নিই এই রাজ্যটা পশ্চিমবঙ্গ। আমরা আগে পড়েছি বঙ্গভূমি, কবিতার মধ্যে পেয়েছো। সেই বঙ্গভূমির মধ্যে আমরা হচ্ছি পশ্চিমবঙ্গ, আর আমাদের পূর্ব দিকে ছিল পূর্ববঙ্গ। স্বাধীনতার সময় যখন দেশভাগ হয়েছে তখন পাকিস্তান এবং ভারতবর্ষ যখন হয়, পাকিস্তানের দুটো অংশ, পশ্চিম অংশ ছিল পশ্চিম পাকিস্তান, আর আমাদের পশ্চিমবঙ্গের বা ভারতের পূর্বে যেটা ছিল পূর্ব পাকিস্তান। 1971 সালে স্বাধীনতা লাভ করে নাম হলো বাংলাদেশ। সেই বাংলাদেশ যেহেতু পূর্ববঙ্গ ছিল, আমাদের নাম হলো পশ্চিমবঙ্গ। 1947 সালে যে 14টি রাজ্য প্রথম সৃষ্টি হয়েছিল, সেই ভাষার ভিত্তিতে যে রাজ্যগুলোর সৃষ্টি হয়েছিল 1947 সালে, সেই ভাষার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। ভারতের যে 29টি রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের স্থান আয়তনের বিচারে 14তম। পশ্চিমবঙ্গের উত্তরে আছে সিকিম রাজ্য, আর কি রয়েছে, পূর্বে রয়েছে ভুটান, পূর্বে রয়েছে বাংলাদেশ, দুটি দেশ, আর কি রয়েছে আসাম রাজ্য, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, আর দক্ষিণ পশ্চিমে রয়েছে উড়িষ্যা রাজ্য, পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য ও বিহার, উত্তর পশ্চিমে রয়েছে নেপাল দেশ। তাহলে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যে রাজ্যগুলি দেশ এবং ভারতের বিভিন্ন রাজ্য পরিবেষ্টিত। অক্ষাংশীয় বিচারে যদি পশ্চিমবঙ্গের অবস্থান আমরা দেখি, 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি উত্তর অক্ষাংশ আর 5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর মাঝ বরাবর গেছে কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে পশ্চিমবঙ্গ ভারতের মতোই, পশ্চিমবঙ্গ হলো ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত একটি রাজ্য, এবং ভারতের ভূপ্রকৃতির সঙ্গে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিরও অনেকখানা মিল। পশ্চিমবঙ্গ এমন একটি স্বতন্ত্র রাজ্য যার উত্তরে আছে পার্বত্যভূমি, দক্ষিণে আছে সাগর। অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে কিন্তু এরকম মিল পাওয়া যায় না। এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে তোমাকে প্রশ্ন হিসেবে এইভাবে জিজ্ঞাসা করতে পারে কেউ যে পশ্চিমবঙ্গের একটি ভূপ্রাকৃতিক বা পশ্চিমবঙ্গের একটি ভৌগোলিক বৈশিষ্ট্য বলো। এক, কর্কটক্রান্তি রেখার উপর দিয়ে গেছে, তাই ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত একটি রাজ্য। দুই, উত্তর দক্ষিণে পার্বত্য অঞ্চল, দক্ষিণে মহাসাগর ছিল। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের অনেক সাদৃশ্য আমরা পেয়ে গেলাম। দেখো, ভারতের ক্ষেত্রে পর্বত মালভূমি সমভূমি ছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা একই রকম পাব। অনুরূপভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে যে রাজ্যগুলো জড়িয়ে আছে, এই রাজ্যগুলোর সঙ্গে যদি আমরা একটা সাদৃশ্য দেখি, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ভূপ্রকৃতিগত, নদ নদীগত, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, মৃত্তিকা, পোশাক আশাক, সংস্কৃতি, ভাষা, সব ক্ষেত্রেই একটা বিরাট মিল। অনুরূপভাবে পশ্চিমবঙ্গের উত্তরে যে দার্জিলিং জেলা রয়েছে, কালিম্পং জেলা রয়েছে, এই জেলার অধিবাসীদের ভাষার সঙ্গে সিকিম আর ভুটানের লোকেদের ভাষার অনেক মিল। তাদের বেশভূষা, তাদের আকৃতি, মানসিক গঠন, এর সঙ্গে একটি ওতপ্রোত সম্পর্ক আছে। অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশগুলো এবং রাজ্যগুলোর সঙ্গে ভারতের ভূপ্রকৃতিগত যেমন সাদৃশ্য আছে, ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার অংশ বিশেষ। পশ্চিমবঙ্গের পশ্চিমেও যে মালভূমি অঞ্চল আছে সেটি ছোটনাগপুর মালভূমিরই অংশ বিশেষ। আবার পশ্চিমবঙ্গের কি রয়েছে, দীঘা নামক সৈকতাবাস, তার সঙ্গে আমাদের উড়িষ্যার চাঁদিপুর সৈকতাবাসের একটা মিল রয়েছে, বা পুরীর সৈকতাবাসের একটা যথেষ্ট মিল রয়েছে। তাহলে প্রতিবেশী দেশ এবং রাজ্যগুলোর সঙ্গে আমাদের একটা সাদৃশ্য রয়েছে, এটা আমরা দেখতে পেলাম। এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যেও আমরা দেখব যে ভূপ্রকৃতিগতভাবে একই পর্বতমালা,
ভুটানের মধ্যে, নেপালের মধ্যে হিমালয় পর্বতমালা যেমন অবস্থান করছে, আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েও তেমনি হিমালয় পর্বতমালা বিস্তৃত। অর্থাৎ পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, যে রাজ্যের মধ্যে আমরা কি দেখতে পাব, ভূপ্রাকৃতিকগত বৈশিষ্ট্য অন্যান্য রাজ্য এবং দেশ, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এক সুন্দর সম্পর্ক রয়েছে। আমরা সরাসরি চলে যাব মূল অংশে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। ভূ মানে ভূমি, আর প্রকৃতি মানে রূপ। ভূমির রূপ কেমন পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি খুব বৈচিত্র্যপূর্ণ। অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছে পার্বত্যভূমি, পশ্চিমবঙ্গে রয়েছে প্রাচীন মালভূমি, পশ্চিমবঙ্গে রয়েছে প্রাচীন সমভূমি, পশ্চিমবঙ্গে রয়েছে একেবারে নবীনতম ভূখণ্ড, অর্থাৎ নবীনতম বদ্বীপভূমিও রয়েছে। তাহলে ভূপ্রকৃতির তারতম্য অনুসারে পশ্চিমবঙ্গকে আমরা তিনটে ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করতে পারি। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল বা পার্বত্য অঞ্চল, পশ্চিমে প্রাচীন মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ, অবশিষ্ট হলো সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর অংশে, অর্থাৎ প্রধান পশ্চিমবঙ্গের যে নদী ভাগীরথী হুগলি, সেই নদীর উত্তর অংশে প্রধানত মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলির মধ্যে দিয়ে যে সমভূমি বিস্তার লাভ করেছে তাকেই আমরা কি বলবো, উত্তরের সমভূমি। আর ভাগীরথী নদীর দক্ষিণে যে সমভূমি রয়েছে দক্ষিণের সমভূমি। কিন্তু সমভূমির বিস্তৃতি এত বড়, প্রাকৃতিক তারতম্য অনুসারে তাকে শ্রেণীবিভাগ করতে পারি। এই ভাগীরথী হুগলি নদীর পশ্চিমে রয়েছে রাঢ় সমভূমি, পূর্ব দিকে রয়েছে বদ্বীপ সমভূমি এবং দক্ষিণ অংশে রয়েছে উপকূলের বালিয়াড়ি সমভূমি। তাহলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পর্বত, মালভূমি এবং সমভূমিকে আমরা কতগুলো মূল বিভাগ এবং উপবিভাগে ভাগ করতে পারি। মূল ভাগটি কি কি হলো? উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল আর অবশিষ্ট সমভূমি। আমরা একটু মানচিত্রের মধ্যে দেখে নেব যে কোথায় কী ধরনের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, কোথায় আমরা কী ধরনের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা দেখে নিই, এই পশ্চিমবঙ্গের ম্যাপটা আমি এঁকে দেখাচ্ছি। তোমরা চেষ্টা করবে পশ্চিমবঙ্গের মানচিত্র ফ্রি হ্যান্ড এঁকে যাতে আমরা দেখাতে পারি। অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তোমাদের এরকম ফ্রি হ্যান্ড আঁকাটা খুব জরুরি। আমরা একদম দক্ষিণ অংশে, অর্থাৎ বদ্বীপ অঞ্চল, সুন্দরবন বদ্বীপ অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছি। এই একইভাবে আমরা দেখব উত্তরের সমভূমি অঞ্চল। এইভাবে আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রটা আঁকা শিখে নেব। তোমরা চেষ্টা করবে ফ্রি হ্যান্ড পরীক্ষার হলে যাতে এরকম মানচিত্র এঁকে দেখাতে পারো। এই হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র। আমরা একটু আগেই বলেছিলাম যে এর মধ্যে দিয়ে কি আছে, ভাগীরথী হুগলি নদী, অর্থাৎ মূল নদী গঙ্গা, সেই গঙ্গা থেকে ভাগীরথী হুগলি নদী, অর্থাৎ এই ভাগীরথী হুগলি নদী প্রবাহিত। দক্ষিণে কি বলেছিলাম আমি, বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর রয়েছে। এই মূল হলো গঙ্গা নদী, যেটি পদ্মা নামে বাংলাদেশে গেছে, এবং এখান থেকেই কি হয়েছে, ভাগীরথী হুগলি, যেটি পশ্চিমবঙ্গের প্রধান নদী। হুগলি জেলার পরের নাম হয়েছে হুগলি। উপরের হলো আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ আমি একটু আগেই বলেছিলাম, পশ্চিমবঙ্গ উত্তরে আছে সিকিম, এখানে আছে সিকিম, এদিকে রয়েছে অসম, আর এখানে রয়েছে বাংলাদেশ, এদিকে রয়েছে নেপাল, আর রয়েছে ঝাড়খণ্ড ও উড়িষ্যা। ঝাড়খণ্ড, বিহার, ঝাড়খণ্ড, আর কি রয়েছে, উড়িষ্যা দক্ষিণ পশ্চিমে, এই রয়েছে উড়িষ্যা। এই হলো পশ্চিমবঙ্গের অবস্থান। আর এই হচ্ছে আমাদের গঙ্গা নদী। গঙ্গা নদী এইখানে বাংলাদেশে গিয়েও নাম হলো পদ্মা। আর এই হলো ভাগীরথী।
আর এখানের নাম হবে হুগলি, হুগলি নদী। এই হলো বঙ্গোপসাগর, আর এই হলো বড় সাগর দ্বীপ, লুথিয়ান দ্বীপ, আরও অনেক দ্বীপ আছে, এইরকম অসংখ্য দ্বীপ। আর এই দ্বীপগুলোর মধ্যে রয়েছে খাঁড়ি। এইভাবে পশ্চিমবঙ্গর অবস্থান আমরা দেখলাম। পশ্চিমবঙ্গের এইবার আমরা যে অংশটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ভূপ্রকৃতিগতভাবে পশ্চিমবঙ্গকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম, তিনটে ভাগে। মূল ভাগ তিনটি, এবার বাকি ভাগ কি হবে? উপবিভাগ। মূল ভাগ যে তিনটি, এই উত্তরে আছে পার্বত্য অঞ্চল, আর পশ্চিমে আছে মালভূমি অঞ্চল, এটা পশ্চিমের মালভূমি, আর উত্তরে আছে পার্বত্য অঞ্চল, উত্তরে পার্বত্য অঞ্চল। বাকি অংশটা কি রয়েছে তাহলে? সমভূমি অঞ্চল। এই সমভূমির মধ্যে উত্তর অংশে আমরা কি বলেছিলাম? উত্তরের সমভূমি, উত্তরের সমভূমি। এই উত্তরের সমভূমি আবার কতগুলো উপবিভাগ আছে। একটা হচ্ছে তরাই, আর একটা হচ্ছে তাল, এটাও তাল, দিয়ারা, আর এই দিকের অংশটা হচ্ছে বরেন্দ্রভূমি। তাল, দিয়ারা, আর এই হচ্ছে বরেন্দ্রভূমি, প্রাচীন ভূমি। তাল, দিয়ারা, বরেন্দ্রভূমি। তাহলে উত্তরের সমভূমির, আর এটার নাম হবে তরাই, তরাই সমভূমি। তাহলে বাকিটা উত্তরের সমভূমি। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল, তরাই সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে তাল, দিয়ারা, বরেন্দ্রভূমি, আর রয়েছে পশ্চিমের মালভূমি, আর রয়েছে উপকূলের সমভূমি। এইটি উপকূলের সমভূমি দক্ষিণ পশ্চিমে। এর মাঝখানে রয়েছে কি? রাঢ় সমভূমি, লাল কাঁকুরে মাটির অঞ্চল। আর কি রয়েছে? বদ্বীপ সমভূমি। বাকি অংশটা হচ্ছে ভাগীরথী, হুগলি, বদ্বীপ সমভূমি। এই বদ্বীপ সমভূমিকে আবার তিনটে ভাগে আমরা ভাগ করেছি। এই বদ্বীপ সমভূমিকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। এইটার নাম মৃত বদ্বীপ সমভূমি, মৃত বদ্বীপ সমভূমি। আর এটার নাম পরিণত বদ্বীপ সমভূমি, পরিণত বদ্বীপ সমভূমি। আর এটা সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ সমভূমি। তাহলে এই হলো মূল ভূপ্রাকৃতিক ভাগ এবং উপবিভাগ। উত্তরের সমভূমি, দক্ষিণের সমভূমি। দক্ষিণের সমভূমির মধ্যে রয়েছে বদ্বীপ সমভূমি, পশ্চিমে রয়েছে রাঢ় সমভূমি, আর দক্ষিণে রয়েছে সুন্দরবনের সক্রিয়, আর দক্ষিণ পশ্চিমে রয়েছে উপকূল। এটি হলো উপকূলীয় দীঘার উপকূলীয় সমভূমি। এইবার আমরা প্রতিটি ভূপ্রাকৃতিক অঞ্চল, মানে তিনটে যে প্রধান অঞ্চল, পার্বত্য অঞ্চল, মালভূমি এবং সমভূমি, এই তিনটে অঞ্চলে আলাদা আলাদাভাবে আলোচনা। পার্বত্য অঞ্চল হিমালয় পর্বতের অংশবিশেষ, হিমালয় পর্বতের অংশবিশেষ দার্জিলিং পার্বত্য অঞ্চল। এই উত্তরে পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা 600 থেকে 3000 মিটার, 600 থেকে 3000 মিটার উঁচু। এটি হিমালয় পর্বতের অংশবিশেষ। এই পার্বত্য অঞ্চলে দুটি পর্বতশ্রেণী উল্লেখযোগ্য, একটি সিঙ্গালীলা আর একটি দার্জিলিং শৈলশিরা। এই সিঙ্গালীলা পর্বতশ্রেণী নেপাল এবং ভারতের সীমানায় রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমানায় রয়েছে। এরই সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু, যেটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হলো 3630 মিটার। এছাড়া এই দার্জিলিং এবং সিঙ্গালীলা পর্বতশ্রেণীর মধ্যে যে শৃঙ্গগুলো রয়েছে তার মধ্যে ফালুট, টাংলু, সবরগ্রাম এগুলি উল্লেখযোগ্য। ফালুট 3596 মিটার, টাংলু 3036 মিটার, সবরগ্রাম 3543 মিটার উঁচু। এই উল্লেখযোগ্য শৃঙ্গগুলি এখানে দেখা যায়। এই পার্বত্য অঞ্চলের মধ্যে রয়েছে গভীর গিরিখাত, এখানে রয়েছে বন্ধুর ভূপ্রকৃতি, শৈলশিরা এবং পর্বত শৃঙ্গ। উল্লেখযোগ্য শৃঙ্গটি কি বললাম? সান্দাকফু। এগুলি ম্যাপ পয়েন্টিংয়ে আসতে পারে, আমি আবার দেখাবো তোমাদের পার্বত্য অঞ্চল। আর রয়েছে দার্জিলিং শৈলশিরা। দার্জিলিং শৈলশিরার উল্লেখযোগ্য শৃঙ্গের নাম টাইগার হিল। আমরা দার্জিলিং বেড়াতে গেলে সবাই যাই টাইগার হিলে সূর্যোদয় দেখতে। তার উচ্চতা 2730 মিটার। এছাড়া আছে লেবং, তাকদহ, পেশক, বাগেরা, ডাউহিল, ঘুম রেঞ্জ, মণিভঞ্জন এইগুলি এবং সিঞ্চল।
এই সিঞ্চল এই অঞ্চলের উল্লেখযোগ্য শৃঙ্গ 2695 মিটার উঁচু। তাহলে দার্জিলিং পার্বত্য অঞ্চল দুটি শৈলশিরা আমরা দেখলাম, একটি সিঙ্গালীলা আর একটি দার্জিলিং শৈলশিরা। আমরা বেশিরভাগই দার্জিলিং আমরা যাই। এই দার্জিলিং শৈলশিরার মধ্যে যারা যাও তারা দেখবে ডাউ হিল যেমন কার্শিয়াংয়ে রয়েছে, আবার টাইগার হিল বললাম সেটাও দার্জিলিংয়ে রয়েছে। এছাড়া রয়েছে তাকদহ পেশক রেঞ্জ, বাগেরা রেঞ্জ, ঘুম রেঞ্জ তো জানোই, ঘুম উচ্চতম রেল স্টেশন যেখানে লুপ আছে, বাতাসিয়া লুপ, আর আছে মণিভঞ্জন, আর রয়েছে সিঞ্চল। এইগুলো এখানকার উল্লেখযোগ্য। সিঞ্চল এই অঞ্চলের উল্লেখযোগ্য শৃঙ্গ। টাইগার হিলও উল্লেখযোগ্য, কিন্তু টাইগার হিল অপেক্ষা সিঞ্চল সর্বাধিক উঁচু। এই উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে যে হিমালয় পর্বত, এটি একটি নবীন ভঙ্গিল পর্বত, এবং এই নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে অসংখ্য কি আছে, শৈলশিরা, এবং এই শৈলশিরাগুলোর মধ্যেই কি দেখতে পাই আমরা, পর্বত শৃঙ্গ, বন্ধুর ভূপ্রকৃতি। অপর একটি অঞ্চল, এই পুরো পার্বত্য অঞ্চলটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। কি কি দুটো ভাগে? তিস্তা নদী এই সমগ্র উত্তরের পার্বত্য অঞ্চলকে দুভাগে বিভক্ত করেছে। পশ্চিম অংশের নাম তরাই, আর পূর্ব অংশের নাম হবে ডুয়ার্স। দূরবিন্দারা, চোলা শৈলশিরা এবং ঋষিলা। ঋষিলা হলো শৃঙ্গ, আর ছোট সিঞ্চুলা, রেনিগঙ্গা, বক্সা জয়ন্তী পাহাড়, এগুলি এখানকার উল্লেখযোগ্য পাহাড়। তার পশ্চিমে তাহলে কোন অংশটি রয়েছে? এই সিঙ্গালীলা পর্বত আর দার্জিলিং শৈলশিরা। তিস্তার পূর্ব দিকে কি রয়েছে? দূরবিন্দারা, চোলা শৈলশিরা, ঋষিলা, বক্সা জয়ন্তী পাহাড় এবং রেনিগঙ্গা। আমরা একটু ম্যাপের মধ্যে দেখে নিই কোথায় এগুলো অবস্থিত। শৈলশিরাগুলো আর শৃঙ্গগুলোকে আমি একটু তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে প্রথমেই আসছি আমরা কি, সিঙ্গালীলা পর্বতশ্রেণী। এই সিঙ্গালীলা পর্বতশ্রেণীর মধ্যে কি বললাম আমি, সান্দাকফু উচ্চতম শৃঙ্গ, এইটি হলো সান্দাকফু। ফালুট, এছাড়া সবরগাঁও, এগুলি পাশাপাশি অবস্থিত। এছাড়া আছে কি, দার্জিলিং শৈলশিরা। তাহলে সিঙ্গালীলা শৈলশিরা আর দার্জিলিং শৈলশিরা, সিঙ্গালীলা এবং দার্জিলিং শৈলশিরা, সিঞ্চুলা, তাকদা পেশক, আর এখানে আছে বক্সা জয়ন্তী। এইভাবে পার্বত্য অঞ্চল বিস্তৃত রয়েছে, উত্তরের পার্বত্য অঞ্চল। তিস্তা নদী এই অঞ্চলকে দুভাগে ভাগ করেছিল, আমরা বললাম। তিস্তা নদী এই উত্তরের পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করেছে। তিস্তা নদী, এই নদীটির নাম তিস্তা। তিস্তা এই উত্তরের পার্বত্য অঞ্চলকে দুভাগে, ভূমিঢাল উত্তর থেকে দক্ষিণে। আমরা কি দেখে বুঝবো উত্তর থেকে দক্ষিণে? কারণ বেশিরভাগ নদীগুলি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। এই নদীগুলোর মধ্যে মহানন্দা, তিস্তা, তোরসা। এই তিস্তা নদী এখানকার প্রধান নদী, এবং এই তিস্তা নদীর গভীর গিরিখাত খুব বিখ্যাত। যাও তারা তিস্তা নদী দেখেছো। এই তিস্তা নদী পশ্চিম অংশতে রয়েছে সিঙ্গালীলা এবং দার্জিলিং শৈলশিরা, পূর্ব দিকে রয়েছে সিঞ্চলা, রেনিগঙ্গা, বক্সা জয়ন্তী পাহাড়, এইগুলো উল্লেখযোগ্য। এইবার চলে আসছি আমরা উত্তরের সমভূমি। নদী এই পার্বত্য অঞ্চল থেকে ক্ষয়ের ফলে যে পলি, বালি, নুড়ি পর্বত পাদদেশে সঞ্চয় করে তাকেই আমরা কি বলবো? পর্বত পাদদেশীয় সমভূমি। আমরা প্রাকৃতিক অংশে পড়েছিলাম পর্বত পাদদেশীয় সমভূমি। তাহলে পর্বত পাদদেশে কি দেখতে পাচ্ছি আমরা? এই বৃহৎ প্রস্থ নদীগুলি জল সর্বদাই উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত। এই অঞ্চল খুব স্যাঁতস্যাঁতে, তাই এর আরেক নাম হলো কি, তরাই। কথার অর্থ হলো স্যাঁতস্যাঁতে ভূমি। তিস্তা নদীর এই তরাই, পশ্চিম অংশের নাম তরাই আর পূর্ব অংশের নাম হচ্ছে ডুয়ার্স। দুটোইকেই একসঙ্গে বলি তরাই সমভূমি, কিন্তু পশ্চিমবঙ্গে এর দুটো নাম। তিস্তার পশ্চিম অংশকে বলবো তরাই সমভূমি, আর পূর্ব অংশকে কি বলবো? ডুয়ার্স সমভূমি। দুয়ার কথার অর্থ কি? প্রবেশদ্বার। অর্থাৎ যেমন বক্সা দুয়ার, বক্সা দুয়ার মানে কি?
বক্সা জয়ন্তী পাহাড়ের বক্সা ডুয়ার্স, এই ডুয়ার্সের মধ্য দিয়ে ভুটানে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? ভুটানে যাওয়া যায়, প্রতিবেশী দেশ ভুটানে যাওয়া যায়। তরাইয়ের নিম্ন অংশে রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি দক্ষিণ অংশ, আর রয়েছে দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই রয়েছে মালদহ। এই মালদহ, দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি, এটি হলো পুরোটি উত্তরের এই উত্তরের সমভূমির তিনটি অংশ আমি বলেছিলাম। প্রাচীন যে নদী গঠিত প্রাচীন যে ভূমি রয়েছে তার নাম লাল কাঁকুরে মাটির অঞ্চলে, তার নাম হলো বরেন্দ্র ভূমি। এর নাম কি হবে? বরেন্দ্র ভূমি বা বারিন্দ ভূমি। বারিন্দ কথার অর্থ প্রাচীন। আর রয়েছে কি? দিয়ারা, গঠিত নদী গঠিত উর্বর পলি, মহানন্দা, তিস্তা, ঢাকা, রায়দা, কাল, ছোট রঙ্গিত, বালাসন, মেচি, আত্রেয়ী, পুনর্ভবা জল প্রভৃতি নদী একত্রিতভাবে যে পরিগঠিত ভূমির সৃষ্টি করেছে তাকেই আমরা কি বলবো? উত্তরের সমভূমি। মূল নদী ঢাকা, উপনদী সংকোচ, কালজানি প্রভৃতি নদী এইভাবে প্রবাহিত হয়েছে। এটি হলো মহানন্দা। এই মহানন্দা নদী, তার উপনদী, তিস্তার উপনদী বালাসন, মেচি, বড় রঙ্গিত, ছোট রঙ্গিত, এই নদীগুলির পলি সঞ্চয়ের ফলে এগুলি সৃষ্টি হয়েছে। আর নিম্নভূমিতে জল জমে এই কোচবিহারের অঞ্চলে যে জলাভূমির সৃষ্টি হয়েছে তাকে আমরা কি বলি? তাল। এটি মালদা জেলার পশ্চিম অংশেও এই ভূমি দেখা যায়, তাকে কি বলা হয়? তাল। তাহলে উত্তরের সমভূমির তিনটি উপবিভাগ: তাল, দিয়ারা, বরেন্দ্র ভূমি। তাল, দিয়ারা, বরেন্দ্র ভূমি। তার উপরে হলো তরাই ও ডুয়ার্স সমভূমি, পর্বত পাদদেশীয়। তার উপরে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল। এইবার চলে আসি আমরা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের পশ্চিমে রয়েছে মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চল পুরুলিয়া জেলা, সমগ্র পুরুলিয়া জেলা, বীরভূম জেলার পশ্চিম অংশ, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম অংশ, ঝাড়গ্রাম জেলা এবং বর্ধমান জেলার পশ্চিম অংশ, বীরভূম জেলা, বাঁকুড়া জেলার পশ্চিম অংশ নিয়ে এই মালভূমি গঠিত। এই মালভূমি ভারতের ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ। ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ। পুরো ভূমিভাগের ঢাল পশ্চিম থেকে পূর্বে ঢাল এবং উত্তরের সমভূমি ঢাল উত্তর থেকে দক্ষিণে ভূমি ঢাল। গড় উচ্চতা এখানে আমরা কত বলেছি? 300 থেকে 6000 মিটার। আর এই অঞ্চলের উচ্চতা হবে কত? 150 থেকে 300 মিটার গড়। সর্বোচ্চ শৃঙ্গ এখানকার গোরগাপুরু। এখানে অসংখ্য কি রয়েছে? পাহাড়। প্রথম পাহাড়টির নাম যেটা আমি বললাম সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়। আর বাঁকুড়া জেলায় আছে শুশুনিয়া, বিহারীনাথ। এখানে এটা ছাড়া রয়েছে বাঘমুন্ডি। তাহলে অযোধ্যা, বাঘমুন্ডি, বিহারীনাথ। আর কি রয়েছে এখানে? পুরুলিয়াতে জয়। এখানে কি রয়েছে? বীরভূম জেলায় মামাভাগ্নে পাহাড়। অর্থাৎ দেখো কতগুলো পাহাড় রয়েছে ক্ষয়প্রাপ্ত প্রাচীন মালভূমিতে। সবচেয়ে উঁচু পাহাড়টির নাম হচ্ছে অযোধ্যা পাহাড়, যার উচ্চতম শৃঙ্গের নাম গোরগাবুরু। গোরগাবুরু, বুরু মানে পাহাড়। এটি সাঁওতালি ভাষা। বুরু শব্দের অর্থ হলো পাহাড়। এই গোরগাবুরু, যার উচ্চতা হচ্ছে 869 মিটার, 869 মিটার। এই পশ্চিমের মালভূমি অঞ্চল প্রাচীন মালভূমি, প্রাচীন গ্রানাইট নিঃশিলা দ্বারা গঠিত, ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে একটি ক্ষয়প্রাপ্ত মালভূমি বা ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়েছে। ব্যবচ্ছিন্ন মালভূমি আমরা প্রাকৃতিকে পড়েছিলাম। এর মধ্যে দিয়ে কি? দামোদর, ময়ূরাক্ষী, অজয়, সুবর্ণরেখা, কংসাবতী নদী পরপর প্রবাহিত হয়েছে। কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়েছে। ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী এই নদীগুলি পরপর কি হয়ে গেছে? প্রবাহিত হয়েছে। আর রয়েছে এখানে কি? রয়েছে সুবর্ণরেখা।
যদিও সুবর্ণরেখা আমাদের কিছুটা অংশ মাত্র প্রবেশ করেছে, অর্থাৎ এগুলি নদী বিধৌত সমভূমি, নদীর পলি সঞ্চয়ের ফলে। কিন্তু এই মালভূমি অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে কি সৃষ্টি করেছে? এর গড় উচ্চতা 150 থেকে 300, সর্বাধিক 869 মিটার। গোর্গাবুরুর উচ্চতা, এছাড়া আছে বাঘমুন্ডি, জয়চণ্ডী পাহাড়, বিহারীনাথ, শুশুনিয়া, মামাভাগ্নে, দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড়, আমরা আবহবিকারের সময় আলোচনা করেছি মামাভাগ্নে পাহাড়। এইরকম নদী গঠিত বিভিন্ন সমভূমি নদীর পলি দ্বারা সৃষ্টি হয়েছে। এই পশ্চিমের মালভূমি অঞ্চলের সমগ্র ভূমিঢাল পশ্চিম থেকে পূর্বে। এইবার আসছি আমরা কি রাঢ় সমভূমি। পশ্চিমবঙ্গের লাল কাঁকুরে মাটির অঞ্চলকেই বলবো আমরা রাঢ় সমভূমি। এই রাঢ় সমভূমি অঞ্চল প্রধানত বর্ধমান, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলার অংশ বিশেষ, বীরভূম জেলার পূর্ব অংশ, বাঁকুড়া জেলার পূর্ব অংশ নিয়ে গঠিত। এই অঞ্চলকে বলা হয় রাঢ় সমভূমি অঞ্চল। এই অঞ্চলের ভূমিঢাল পশ্চিম থেকে পূর্বে। নদীর ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে লাল কাঁকুরে মাটির অঞ্চলের সৃষ্টি হয়েছে। লাল কাঁকুরে মাটির অঞ্চল, আমরা যেটাকে বলি রাঙামাটির দেশ, সেই রাঙামাটির অঞ্চলে হলো রাঢ় সমভূমি অঞ্চল। এই রাঢ় সমভূমি অঞ্চল অপেক্ষাকৃতভাবে উর্বর। রাঢ় সমভূমির পূর্ব দিকে রয়েছে বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি, এই বদ্বীপ সমভূমিকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম। উত্তর অংশে রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা প্রাচীন বদ্বীপ গঠিত, অর্থাৎ মৃত বদ্বীপ। যে বদ্বীপ গঠনের কাজ আর হচ্ছে না তাকে আমরা কি বলছি? মৃত বদ্বীপ সমভূমি। যে বদ্বীপ গঠনের কাজ আর হবে না তাকে আমরা বলছি পরিণত বদ্বীপ। আর যে বদ্বীপ গঠনের কাজ এখনও চলছে তাকে আমরা কি বলবো? সক্রিয় বদ্বীপ সমভূমি। দ্যাট ইজ সুন্দরবন। সুন্দরবনকে আমরা কি বলবো? সক্রিয় বদ্বীপ। আর এই সুন্দরবনের মধ্যেই এটা রয়েছে কি? সাগর দ্বীপ। এছাড়া সবচেয়ে যে নতুন দ্বীপটি রয়েছে তার নাম নিউমুর বা পূর্বাশা দ্বীপ। এটি পশ্চিমবঙ্গের নবীনতম অংশ। এই হলো হুগলি নদীর মোহনা। এই সক্রিয় বদ্বীপ অঞ্চলে পলি বা বদ্বীপ গঠনের কাজ এখনও চলছে। বদ্বীপ গঠনের কাজ এখনও চলছে, তাই সুন্দরবন অঞ্চলকে বলা হয় সক্রিয় বদ্বীপ সমভূমি। সক্রিয় বদ্বীপ সমভূমি। আর এটাকে বলা হয় পরিণত বদ্বীপ সমভূমি। পরিণত বদ্বীপ সমভূমি, আর এটা হচ্ছে সক্রিয় বদ্বীপ সমভূমি। যে বদ্বীপ গঠনের কাজ শেষ হয়ে গেছে আর যে বদ্বীপ গঠনের কাজ আর হবে না, এখানে অসংখ্য ঝিল দেখা যায়, যেমন মতি ঝিল, বিল ঝিল, এগুলো নিয়ে গঠিত মৃত বদ্বীপ। পরিণত বদ্বীপের মধ্যে কি আছে? নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, কলকাতা এই অংশ এবং দক্ষিণ 24 পরগনার উত্তর অংশ নিয়ে গঠিত হলো পরিণত বদ্বীপ। আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ অংশ হলো সক্রিয় বদ্বীপের অংশ। এছাড়া রয়েছে উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি হাওড়া, হুগলি এগুলো পরিণত বদ্বীপের অংশ রয়েছে। এই পরিণত বদ্বীপের মধ্যে রয়েছে হাওড়া এবং হুগলি জেলা। এবার আসছি আমরা উপকূলবর্তী অঞ্চলে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ দীঘা, এই অঞ্চলটা হচ্ছে দীঘা। এই দীঘা উপকূলীয় অঞ্চলে গেলে আমরা কি দেখতে পাই? সমুদ্র। এটির নাম কি? না, এটির নাম বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর থেকে সমুদ্র তরঙ্গের ঢেউ গিয়ে উপকূল অঞ্চলে ক্ষয় করে যে বালির স্তূপ সৃষ্টি করেছে, তাই তাকে আমরা বলি উপকূলীয় বালিয়াড়ি সমভূমি। উপকূলীয় বালিয়াড়ি সমভূমি। তাহলে আমরা এই অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় তিনটি। একটি কাঁথি বালিয়াড়ি, একটি রামনগর বালিয়াড়ি আর একটি দীঘা বালিয়াড়ি, অর্থাৎ বালির স্তূপকে আমরা বলি বালিয়াড়ি। এই বালুকাময় অঞ্চলে আমরা উল্লেখযোগ্য হলো কি জানো? এক হচ্ছে নারকেল হয়, আর একটি কী হয়? কাজু বাদাম। দীঘার কাজু বাদাম বিখ্যাত, তোমরা জানো। এই দুটো চাষ ভালো হয়। তরমুজ হয়, ফুটি হয়, লঙ্কা চাষও হয়, এগুলো হয়। কিছু কিছু অঞ্চলে ধান হয়, আর পান চাষ হয়, পানের চাষ হয়, আর হয় চিংড়ি মাছেরও খুব চাষ হয়, ভেড়ি রয়েছে চিংড়ি মাছ। এইগুলি হলো উপকূলীয় সমভূমির এই হলো বৈশিষ্ট্য। এবার আমরা তাহলে পার্বত্য অঞ্চলকে পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ অনুযায়ী প্রধানত ভাগ করব আমরা তিনটি। এক উত্তরের পার্বত্য অঞ্চল, দুই পশ্চিমের মালভূমি অঞ্চল, তিন অবশিষ্ট সমভূমি অঞ্চল। এটি গেল প্রধান বিভাগ। এইবার উপবিভাগগুলো যদি দেখি,
তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল, পর্বত পাদদেশে তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং উত্তরের সমভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, রাঢ় সমভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং বদ্বীপ সমভূমি অঞ্চল। এই বদ্বীপ সমভূমি অঞ্চলকে আবার তিন ভাগে ভাগ করব। উত্তর অংশের নাম মৃত বদ্বীপ সমভূমি অঞ্চল, মধ্য অংশের নাম পরিণত বদ্বীপ অঞ্চল আর দক্ষিণ অংশের নাম সক্রিয় বদ্বীপ অঞ্চল। এই গেল পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির সম্পূর্ণ বর্ণনা। প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট তোমরা লিখে নাও। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির যে কোনো একটি ভাগ সচিত্র বর্ণনা করো। পশ্চিমবঙ্গের যে কোনো একটি ভূপ্রাকৃতিক বিভাগের সচিত্র বর্ণনা করো। সরাসরি প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বর্ণনা দাও। আলাদা আলাদা প্রশ্ন 5 নম্বরের চিত্রসহ। আমরা মালভূমি অঞ্চলে কি বললাম? এটি একটি ক্ষয়প্রাপ্ত মালভূমি, ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ। এবং এখানে কি কি রয়েছে? অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, জয়চণ্ডী পাহাড়, বিহারীনাথ পাহাড়, শুশুনিয়া পাহাড়, মামাভাগ্নে পাহাড়, পাঞ্চেত পাহাড়, এরকম অনেকগুলি পাহাড় বা টিলা রয়েছে। যারা সাঁওতালিরা ওই তাদের কি বলে এটাকে বুরু, বুরু মানে পাহাড়। উল্লেখযোগ্য সিংহ, গোরগা, বুরু 869 মিটার। একই রকমভাবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। সান্দাকফু এটি কার? সিংহলীলা পর্বতের সান্দাকফু। উচ্চতা কত? 3630 মিটার। এটা সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া রয়েছে ফালুট, সবরগ্রাম, টাংলু। আর পূর্ব দিকে রয়েছে সিনচলা, ঋষিলা, রেনিগঙ্গা, বক্সা ডুয়ার্স রয়েছে। উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে সিঙ্গালীলার সঙ্গে রয়েছিল দার্জিলিং শৈলশিরা। আর রয়েছে ঘুম রেঞ্জ, দাগদহ পেশক রেঞ্জ আর টাইগার হিল। এইগুলি রয়েছে এখানকার উল্লেখযোগ্য পর্বতশ্রেণী বা পাহাড়। সমভূমি অঞ্চলের মধ্যে প্রশ্ন আসতে পারে বড়, দক্ষিণের বদ্বীপ সমভূমির বর্ণনা দাও। দক্ষিণের বদ্বীপ সমভূমি বললে আমরা গাঙ্গেয়, ভাগীরথী, এর হবে মৃত বদ্বীপ, পরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ। প্রশ্ন আসতে পারে 2 নম্বরের, 2 নম্বর করে তাল, দিয়ারা, বরেন্দ্রভূমি আর তরাই সমভূমি। এই 4টে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। সক্রিয় বদ্বীপ সমভূমির বৈশিষ্ট্য অর্থাৎ সুন্দরবনের বৈশিষ্ট্য। বেঙ্গল বেসিনের মধ্যে পলি জমে এই ভূমির সৃষ্টি হয়েছে। আমরা প্রাকৃতিকে পড়েছিলাম ভারতীয় ভূখণ্ড আর কি ছিল এখানে? ইউরেশীয় পাতের মধ্যে সংঘর্ষের ফলে হিমালয়ের সৃষ্টি। সেই পূর্ব হিমালয়ের অংশ বিশেষ নিয়ে উত্তরের পার্বত্য অঞ্চল। আমরা আজকে তাহলে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করলাম 9ম শ্রেণী। এবার চলে যাব 10ম শ্রেণীতে। 10ম শ্রেণীর মধ্যে আমরা যে অঞ্চলটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের একটি বিশেষ অংশ বায়ুর উষ্ণতা। তোমরা জানো বায়ুর উষ্ণতা অর্থাৎ সূর্য থেকে আগত তাপ তরঙ্গ বায়ুমণ্ডলে করে। তো এই বায়ুমণ্ডলের একটি অন্যতম প্রধান যে সেটা হলো বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহ। বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহ। আমরা প্রথমেই আসি, বায়ুর চাপ কাকে বলে? বলছে একটি নির্দিষ্ট ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট একক বর্গক্ষেত্র স্থানের তার যা ভর তত্ত্ব বায়ুর চাপ। অর্থাৎ বায়ুমণ্ডল কি নিয়ে গঠিত? বিভিন্ন পদার্থ বা বায়ু নিয়ে। তো এই বায়ুর চাপ কথাটার অর্থ বা ভর, সেটাই বায়ুর চাপ। অর্থাৎ বায়ুমণ্ডলের বায়ুস্তরের যে ওজন তাকেই আমরা কি বলবো? বায়ুর চাপ। তো আমরা বায়ুর চাপ কিভাবে অনুভব করি? বায়ুর যে চাপ আছে সেটা অনুভব করি। তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো টরিসেলির শূন্যস্থান। টরিসেলির শূন্যস্থান বলছে একটা টিনের জারে বা পাতলা টিনের অ্যালুমিনিয়ামের জারের মধ্যে যদি তুমি বায়ু দিয়ে বায়ু শূন্য করে ফেলো, বায়ু নিরোধক যন্ত্র দিয়ে যদি তাকে আলাদা করে ফেলো, দেখবে ওই পাতলা টিনের যে কন্টেনারটা ওটা কী হবে? দুমড়ে বা মুচড়ে যায়। একই জিনিস প্লাস্টিকের বোতলের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাই। প্লাস্টিকের বোতলে জল রাখলে
জল চেপে বের করে দাও, দিয়ে বোতলটা ছিপিটাকে লাগিয়ে দাও, দেখবে ওটা ওই রকমই চাপা থেকে যায়। অর্থাৎ ওর মধ্যে যে বায়ু ছিল সেটা যখন তুমি বের করে দিচ্ছ এবং জল, তাহলে ওটি কী হলো, বায়ু শূন্য হলো। তার ফলে বাইরের দিকের বায়ু ওখানে চাপ দিয়ে ওটাকে কি করছে, দুমড়ে দিচ্ছে। অর্থাৎ প্রদত্ত যে বায়ুর চাপ থাকে সেটা আমরা অনুভব করি। আমরা ফিজিক্যাল সায়েন্সে এগুলো তোমরা ডিটেলস পড়েছো। এখানে আমরা বলবো টরিশেলির নামটা আসছে টরিশেলির শূন্যস্থান। উনি পারদের নিয়ে বিচার করেছিলেন, মানে পারদের সঙ্গে বায়ুচাপের একটা সম্পর্ক রয়েছে, ওটা উনি করেছিলেন। কোথায় কেমন হবে এটা আমাদের জানতে ইচ্ছে করে। ভূপৃষ্ঠের উপরিভাগে তো বায়ুর স্তর রয়েছে, করব কোন সেটা কিসেই বা পরিমাপ করা হবে, চাপ হয়, সেগুলো আমরা পরপর আলোচনা করব। প্রথম তাহলে সংজ্ঞা হিসেবে আমরা কি বললাম, ভূপৃষ্ঠের নির্দিষ্ট একক বর্গক্ষেত্রে তার উপস্থিত বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা পর্যন্ত যে বায়ুর ওজন তাকেই আমরা বলবো বায়ুর চাপ। এই বায়ুর প্রমাণ চাপ কোথায় আমরা দেখতে পাবো না, সেটি পাবো আমরা সমুদ্রপৃষ্ঠে। আমরা জানি সমুদ্রপৃষ্ঠে সাধারণ বায়ুর চাপ বা প্রমাণ চাপ কত, 1013.25 মিলিবার। সাধারণত এই বায়ুর চাপ 45 ডিগ্রি উত্তর অক্ষাংশে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠে কত মাপা হয়েছিল না 29.92 ইঞ্চি বা 1013.25 মিলিবার। একেই পৃথিবীর প্রমাণ বায়ুচাপ বলা হয়। তাহলে প্রথমেই একটা প্রশ্ন এলো, পৃথিবীর প্রমাণ বায়ুচাপ কত, তাহলে 1013.25 মিলিবার। তাহলে এই চাপের চেয়ে বেশিও হতে পারে, এই চাপের চেয়ে কমও হতে পারে। যদি এই চাপের চেয়ে বেশি চাপযুক্ত অঞ্চল হয় তাহলে তাকে আমরা কি বলবো, উচ্চচাপ। আর যদি কম হয় তাহলে আমরা তাকে কি বলবো, নিম্নচাপ। সাধারণত 760 মিলিমিটারের বেশি যদি চাপ হয় তাকে উচ্চচাপ, আর তার চেয়ে যদি কম হয় তাহলে তাকে আমরা কি বলি, নিম্নচাপ। তাহলে চাপ করকম হলো, বায়ুর উচ্চচাপ হয় আর বায়ুর কি হয়, নিম্নচাপ হয়। 1 মিলিবার ইজকাল টু কত, বার। এই হিসেব করি। এই বায়ুর চাপ আমরা কি দিয়ে মাপবো, আমরা পড়েছি বায়ুর চাপ মাপার জন্য টরিশেলি যে ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন, সেই টরিশেলির ব্যারোমিটার দ্বারা আধুনিক যন্ত্র হিসেবে 14 ব্যারোমিটার আবিষ্কৃত হয়। বর্তমানে এই 14 ব্যারোমিটার হলো বায়ুচাপ মাপার অন্যতম যন্ত্র। অবজেক্টিভ কোশ্চেন আসবে কোন যন্ত্রে বায়ুর চাপ মাপা হয়, আমরা কিন্তু 14 ব্যারোমিটার লিখব। দ্বিতীয় পয়েন্ট, কোন এইতে কি আছে, পারদ আছে, কাঁচের নল আছে, এটা আমরা জানি, কারণ পারদ স্তম্ভের বায়ুর চাপ দিয়ে আমরা বায়ুর চাপ মেপে থাকি। কিন্তু এমন কি কোনো যন্ত্র আছে যে যন্ত্রে বায়ুর চাপ মাপা যায় কিন্তু তাতে কি ব্যবহার করা হয় না, পারদ ব্যবহার করা হয় না, সেটিকে কি বলে, অ্যানিরয়েড ব্যারোমিটার। অ্যানিরয়েড ব্যারোমিটার। আরও যন্ত্র আবিষ্কৃত হয়েছে, যদি উঁচু দিয়ে প্লেন যাচ্ছে অর্থাৎ সেখানে বায়ুর চাপ কেমন সেভাবেই প্লেন চলাচল করবে, এগুলো মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় অল্টিমিটার আর ব্যারোগ্রাম। এগুলো এরোপ্লেনে খুব ব্যবহার করা হয় বা পর্বতের উঁচু অংশে ব্যবহার করা হয়। অ্যানিরয়েড ব্যারোমিটারকে খুব সহজেই বহন করতে, ছোট্ট এটি ব্যারোমিটার, কাঁচের দণ্ড, লম্বাটে, এটাকে বহন করা যায় না, খুব রিস্কি, এবং এটাকে বহন খুব সাবধানে করতে হয়। সেই ব্যারোগ্রাম ব্যবহৃত হয়। আরেকটি রয়েছে, সেটিকে বলা হয় মাইক্রো ব্যারোফেরিক গ্রাফ। মাইক্রো ব্যারোফেরিওগ্রাফ। এটি কি না, বায়ুর চাপ যে আমরা মাপছি সেটা কিসেভাবে হয়, ভার্নিয়ার স্থিরাঙ্ক, ভার্নিয়ার স্কেল দিয়ে অতি সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে। অর্থাৎ এই স্কেলে 100 থেকে 1000 ভগ্নাংশ এইরকম ভাগযুক্ত যে আধুনিক বায়ুচাপ মাপক যন্ত্রটি এসছে তার নাম আমরা কি বলছি, মাইক্রো ব্যারোফেরিক গ্রাফ। মাইক্রো ব্যারোফেরিক গ্রাফ। আর এই রকমভাবে রয়েছে কি, মার্কিন এবং কিউ ব্যারোমিটার, এটিও ব্যবহার করা হয়। মার্কনি ও কিউ ব্যারোমিটারও ব্যবহার করা হয়। এবার আমরা আসছি বায়ুর কারণ। এটি একটি বড় প্রশ্ন, কিন্তু আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম বায়ুর চাপমাপক যন্ত্র। আমি আবারও বলছি, যদি এমসিকিউ প্রশ্ন আসে তুমি মাল্টিপল চয়েসের মধ্যে এর মধ্যে যেটা পাবে সেটা দিতে পারো,
কমন। কিন্তু যদি তোমাকে এসে কিউ দিয়ে আমি প্রশ্ন, সাধারণত 14 ব্যারোমিটার ব্যবহার করা হয়। আর যদি এরোপ্লেনের কথা বলে তখন আর 14 ব্যারোমিটার লেখা যাবে না, তখন অল্টিমিটার বা ব্যারোগ্রাম লিখতে হবে। খেয়াল রাখবে প্রশ্নগুলো আলাদা আলাদা প্রশ্ন, আলাদা উত্তর। ব্যারোমিটার, অল্টিমিটার, ব্যারোগ্রাম, এই তিনটে আমাদের প্রশ্ন আসতে পারে। অধিক উচ্চতায় এরোপ্লেনে আর কোন যন্ত্র বায়ুচাপ মাপ। এবার আসছি বায়ুচাপের তারতম্যের কারণ। বায়ুচাপের তারতম্যের কারণ আমরা কি কি নিয়ন্ত্রক আছে তারতম্যের। আমরা যেমন উষ্ণতা তারতম্যে অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, উচ্চতা এরকম পেয়েছিলাম, তেমনি বায়ু আবহাওয়া জলবায়ুর যে অন্যতম উপাদান সেটি হলো কি উষ্ণতা। চাপের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, যদি দেওয়া যায় কোথায়, আর বায়ুতে যদি উষ্ণতা কি করা হয়, কমিয়ে দেওয়া যায়, বায়ুর চাপ কমে গেল আর উষ্ণতা, চাপ কি হবে, বেড়ে যাবে। এবার আমরা পৃথিবী পৃষ্ঠে এর যদি উদাহরণ নিয়ে আসি, আমরা জানি পৃথিবী পৃষ্ঠের সর্বত্র উষ্ণতা সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে প্রায়, অর্থাৎ উষ্ণতা বেশি। নিরক্ষীয় অঞ্চলে কি হবে, নিম্নচাপ। মেরু অঞ্চলে অধিক তীর্যক রশ্মি, অর্থাৎ মেরু অঞ্চলে তাহলে কি হবে, উষ্ণতা খুবই কম, হেমাঙ্কের তাহলে সেখানে কি হবে, উচ্চচাপ। প্রধানত তাহলে বা নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে উষ্ণতা অধিক বলে নিম্নচাপ, আর উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে উচ্চচাপ। তাহলেও আমরা নিয়ন্ত্রক আছে, অর্থাৎ উষ্ণতার সঙ্গে বায়ুচাপের একটি সম্পর্ক রয়েছে। এই উষ্ণতার সঙ্গে বায়ুচাপের যে সম্পর্ক, সেটা আমরা উচ্চতা অনুসারে যদি দেখি, কোথায় কীরকম দেখব। দেখো, একইভাবে আমরা দেখব মোট 32 কিলোমিটার উচ্চতা যদি আমরা যাই, সেখানেই কিন্তু বায়ুচাপ কী হবে, সর্বাধিক, মানে সব 99% বায়ুচাপ আমরা সেখানেই পাবো। অর্থাৎ 6 কিলোমিটার উচ্চতায় যদি আমরা, সেখানে বায়ুর চাপ 50% কমে যাবে। আর যদি 18 কিলোমিটার উচ্চতায় আমরা যাই, সেখানে 10% বায়ুর চাপ হবে। আর যদি 32 কিলোমিটার, সেখানে কী হবে, 1 কিলোমিটার। অর্থাৎ উচ্চতার সঙ্গেও বায়ুর চাপের একটা সম্পর্ক আছে। উচ্চতার সঙ্গে যেমন উষ্ণতার সম্পর্ক আছে, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে। তাহলে তাপ কমলে কী হবে, বায়ুর চাপ বাড়বে। একই রকমভাবে আমরা কি বলছি, যত উচ্চতা বাড়বে তত বায়ুর চাপও কমবে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে গেলে, তোমরা পড়েছো ফিজিক্যাল সায়েন্সে, যে কোনো জিনিস সেদ্ধ করতে সময় বেশি লাগে, কারণ ওখানে বায়ুর চাপ কম। ইভিন ডিম সেদ্ধ করতেও এরকম প্রশ্ন আসে যে বেশি সময় লাগে কেন। বায়ুর চাপের সঙ্গে বায়ুতে কি কি উপাদান আছে বায়ুমণ্ডলে, যেমন গ্যাসীয় উপাদান আছে। এই গ্যাসীয় উপাদানগুলির সঙ্গে আরও কি আছে, ধূলিকণা, মানে কঠিন কণা। এই কঠিন কণাগুলো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে সবচেয়ে বেশি, অর্থাৎ বায়ুর ঘনত্ব সেখানে বেশি। বায়ুর ঘনত্ব বেশি, চাপ বেশি। সমুদ্রপৃষ্ঠে বায়ুর ঘনত্ব বেশি, চাপও বেশি। আবার অধিক উঁচুতে ঘনত্ব কম, চাপও কম। অর্থাৎ বায়ুর ঘনত্বের সঙ্গে বায়ুর চাপ একটি ওতপ্রোতভাবে সম্পর্কিত। আমরা তাহলে দুটো নিয়ন্ত্রক পেলাম, একটা উচ্চতা আর একটা কী পেলাম, একটা হলো উষ্ণতা। অর্থাৎ উচ্চতা এবং উষ্ণতা এই দুটি সঙ্গে কিভাবে কমবে, উচ্চতার সঙ্গে প্রতি 300 মিটার উচ্চতায় যদি যাই আমরা, 34 মিলিবার করে বায়ুর চাপ কী হবে, কমতে থাকে। এবার আসছে জলীয় বাষ্প। বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়, আমরা জানি উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, অর্থাৎ যেখানে উষ্ণতা অধিক সেই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটাও বেশি। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা অধিক, নিরক্ষীয় অঞ্চলে জলভাগ অধিক, জলীয় বাষ্পীভবন অধিক, তাই নিরক্ষীয় অঞ্চলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অধিক। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অধিক হলে বায়ুর চাপ কী হবে, কম হবে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে এই কারণে বায়ুর চাপ কম হয়। একই রকমভাবে মেরু অঞ্চলে উষ্ণতা কম, তার ফলে জলীয় বাষ্পের পরিমাণও কম, আর জলীয় বাষ্পের পরিমাণ কম হলে কি হয়ে যাবে, বায়ুর চাপ বেশি হবে। একই রকমভাবে বলবো, আমরা 9-এ পড়েছিলাম পৃথিবীর আবর্তনের তারতম্যজনিত কারণে, আবর্তন বেগের তারতম্যজনিত কারণে কি হয়, বায়ুর চাপের তারতম্য হয়। যে অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি, সেখানে পৃথিবীর কেন্দ্রবিমুখ শক্তি অধিক, সেন্ট্রিফিউগাল ফোর্স, বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হয়ে যায়। এই যে বাইরের দিকে বায়ু বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ছিটকে পড়ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য, তাতে কি হবে,
না বায়ুর ঘনত্ব কমে যাবে ওই অঞ্চলে? বায়ুর ঘনত্ব কমে গেলে ওখানে কী হবে? বায়ুর চাপ কম। দেখো নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ সবচেয়ে কম, তার কারণ নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ 66 কিমি পার আওয়ার। নিরক্ষীয় অঞ্চলে তাহলে গভীর নিম্নচাপ বলয়ের সৃষ্টি হতে পারে। তার কারণ এক, সূর্যরশ্মির পতন কোণ, লম্ব সূর্যরশ্মির তারতম্য। 3, জলভাগ বা জলীয় বাষ্পের পরিমাণ অধিক বায়ুতে। এই কারণে এক সুস্পষ্ট লক্ষ্য করা যায়। এবার আসছি স্থলভাগ এবং জলভাগের অসম বণ্টন। একই অক্ষাংশিত একই উচ্চতা একটি স্থলভাগ একটি জলভাগ। একই অক্ষরেখায় স্থলভাগ এবং জলভাগ থাকলে স্থলভাগ আমরা জানি দ্রুত উত্তপ্ত হয়, জলভাগ দেরিতে উত্তপ্ত হয়, দেরিতে তাপ বিকিরণ করে, অর্থাৎ তাপ গ্রহিতা বেশি, দীর্ঘক্ষণ ধরে তাপ ধরে রাখতে পারে বলে জলভাগের উপরে গড় তাপমাত্রা বেশি, যেমন তাহলে বায়ুর চাপও কী হবে? কম হবে, অর্থাৎ উষ্ণতা বেশি চাপ কম। স্থলভাগে দ্রুত উষ্ণতা বেশি, চাপ যেমন কম হবে, দ্রুত তাপ ছেড়ে দিয়ে আবার কী হবে? উচ্চচাপ। এই তারতম্যের জন্য স্থলভাগ এবং জলভাগ, বিস্তীর্ণ স্থলভাগ তাহলে বিস্তীর্ণ কী হবে? উচ্চচাপ। বিস্তীর্ণ জলভাগ তাহলে কী হবে? নিম্নচাপ। এটা একটি সাধারণ মানে নিয়ম। কিন্তু আমরা যদি স্থলভাগ জলভাগ পাশাপাশি লক্ষ্য করি তাহলে দেখা যাবে দিনের বেলা স্থলভাগের উপরে নিম্নচাপ আর জলভাগের উপরে উচ্চচাপ, আর রাত্রিবেলা জলভাগের উপরে কী হবে? নিম্নচাপ, স্থলভাগের উপরে হবে উচ্চচাপ। তাহলে এবার আমরা দেখি বায়ুচাপে তারতম্যের কটি নিয়ন্ত্রক আমরা পেলাম। 1, উষ্ণতা তারতম্য বায়ুচাপে তারতম্য ঘটায়। 2, উচ্চতার তারতম্য, তাহলে উষ্ণতা এবং উচ্চতা। 3 নম্বর হলো জলীয় বাষ্পের পরিমাণ। 4 নম্বর হলো পৃথিবীর আবর্তন বেগ। 5 নম্বর হলো স্থলভাগ এবং জলভাগের অসম বণ্টন। এবার চলে আসছি আমরা সমচাপ রেখা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ইয়ারের জন্য। এই বায়ুর চাপের তারতম্যের কারণ 5 নম্বরের প্রশ্ন। আসছি আমরা সমচাপ রেখা। সমচাপ রেখা, সমচাপ রেখা কথাটির অর্থ কি? সমচাপ নির্দেশক রেখা আক্ষরিক, তাহলে অক্ষাংশ অনুযায়ী অক্ষাংশের সমান্তরালে যে বায়ুর চাপমান রেখাগুলি আমরা পাই তাকে আমরা কি বলবো? সমচাপ। মানচিত্রে যে সকল স্থানে বায়ু মণ্ডলীয় চাপ একই রকম সেই স্থানের মধ্য দিয়ে কল্পিত রেখাকে বলা হবে সমচাপ রেখা। এই সমচাপ রেখাগুলোর বৈশিষ্ট্য কি না? এরা পূর্ব পশ্চিমে বা অক্ষরেখার মতো বিস্তৃত, পূর্ব পশ্চিমে অক্ষরেখার মতো বিস্তৃত। এদের আকৃতি কোথাও যদি বিস্তীর্ণ স্থলভাগ বা বিস্তীর্ণ জলভাগ হয় সেখানে সমচাপ রেখাগুলি অনেক সময় এই রকম সমান্তরাল সরলরেখায় না হয়ে চক্রাকার, উপবৃত্তাকার বা বৃত্তাকার হয়ে যায়। এই বৃত্তাকার বা উপবৃত্তাকার যত হবে সেখানে চাপীয় ঢাল তত বৃদ্ধি পাবে, এবং চাপীয় ঢাল বৃদ্ধি পেলে কি হবে? নিম্নচাপের নির্দেশক এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার নির্দেশ করবে। একই রকমভাবে আমরা কি দেখব না এর মান অক্ষাংশ মান অনুযায়ী নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে নিম্নচাপ সমচাপ রেখাগুলির মান কম, আর উচ্চচাপযুক্ত অঞ্চলে সমচাপ রেখাগুলির মান বেশি। গুরুত্ব কীভাবে? রেখাগুলি দিয়ে ওই অঞ্চলের উষ্ণতা, ওই অঞ্চলে বৃষ্টিপাত, ওই অঞ্চলের আবহাওয়া সম্পর্কে একটি ধারণা লক্ষ্য করা যাবে। এবার আসছি আমরা বায়ুর চাপীয় ঢাল। বায়ুচাপীয় ঢাল কী করে মাপবো আমরা? না আমরা দেখি সমচাপ রেখাগুলিকে যে পাশাপাশি যদি আমরা অঙ্কন করি সমচাপ রেখাগুলি, সেগুলো আমরা বললাম কিভাবে হতে পারে। কোনোটা সমান্তরালভাবে হতে পারে সমচাপ রেখাগুলি, কখনো কখনো সেটি উপবৃত্তাকার হতে পারে, আবার কখনো কখনো সেটি কি হতে পারে? বৃত্তাকার হতে পারে। এগুলো হলো এদের আকৃতিগত বৈশিষ্ট্য। আর এটি কিসে প্রকাশ করা হয়? মিলিবারে। আমি বললাম সমচাপ রেখাগুলির সঙ্গে সমকোণে, সমচাপ রেখাগুলির মধ্যে সমকোণে যে দূরত্ব তার মধ্যে যে চাপের তারতম্য, যেমন ধরো এটি যদি 1020 মিলি হবে, সাধারণত 2 মিলি, তাহলে এটা কত হবে? ধরো 1014 মিলিবার বা 1016 মিলিবার।
দেখো এই দূরত্বের মধ্যে ঢাল তারতম্য কত? 4 মিলিবার। আবার এখানে যদি আমি দেখি এটা কত না 1020 আর এইটা কত 1018, এইটুকু জায়গার মধ্যে কত 2 মিলিবার। এখানে যদি আমরা দেখি এই দূরত্বের মধ্যে এইটা ধরো 980, এটা 990, এটা 1000 মিলিবার। তাহলে এই ছোট্ট দূরত্বের মধ্যে এই দূরত্বটা কত? 30 মিলিবার। অর্থাৎ যত সমচাপ রেখাগুলো ঘন বৃত্তাকার হবে তত চাপীয় ঢাল বেশি হবে। এইবার আমরা সরাসরি প্রশ্নে চলে আসছি। ভূপৃষ্ঠে কতগুলি বায়ুচাপ বলয় পরিলক্ষিত হয়? ভূপৃষ্ঠে কতগুলি বায়ুচাপ বলয় পরিলক্ষিত হয় এবং কতগুলি নিয়ত বায়ু প্রবাহ পরিলক্ষিত? এই চ্যাপ্টারটি একবার পড়ে এসছি, তোমরা রিকল করার চেষ্টা করবে। আমি একবার রিভিশন করিয়ে দিচ্ছি তোমাদের। একটি ভূপৃষ্ঠে অর্থাৎ একটা পৃথিবী পৃষ্ঠ বা একটি ভূগোলক আমি অঙ্কন করছি। এই ভূগোলকের আকৃতি অনুযায়ী আমরা পৃথিবী পৃষ্ঠে কতগুলি বায়ুচাপ বলয় দেখতে পাবো। এই ভূগোলকের সর্বোচ্চ অক্ষাংশের মান কত আমরা জানি? 90 ডিগ্রি। সর্বোচ্চ অক্ষাংশের মান কত? 90 ডিগ্রি। আর সর্বনিম্ন কত? 0 ডিগ্রি। তাহলে এই হলো 0 ডিগ্রি আর এই হলো 66.5 ডিগ্রি। এর মাঝখানে দুটি রয়েছে, একটি হলো 23.5 ডিগ্রি এবং অপরটি হলো 90 ডিগ্রি। তাহলে 23.5 আমরা এইভাবে কিন্তু মূল অক্ষরেখাগুলো পড়েছি। মূল অক্ষরেখাগুলো কি কি? তাহলে একটি নিরক্ষরেখা, একটি কর্কটক্রান্তি রেখা, অপরটি মকরক্রান্তি রেখা, অপরটি সুমেরু বৃত্ত, অপরটি কুমেরু বৃত্ত, আর অপরটি হবে কি সুমেরু কুমেরু। এইটা তাহলে এটি সুমেরু আর এদিকে কি হবে? কুমেরু। 90 ডিগ্রি নর্থ সাউথ, এটা 90 ডিগ্রি নর্থ সুমেরু। এটা 66.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ কর্কটক্রান্তি রেখা, 0 ডিগ্রি নিরক্ষরেখা, 23.5 ডিগ্রি সাউথ, 66.5 ডিগ্রি সাউথ। সুমেরু, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখা। তাহলে ভূপৃষ্ঠে এই চাপ বলয়গুলি অক্ষরেখার সঙ্গে মিলিয়ে নিম্নচাপ আর আমরা দেখাচ্ছি কি উচ্চচাপ। সহজেই অনুমান করা যায় যে নিরক্ষীয় সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত পদে নিম্নচাপ। তাহলে কটি নিম্নচাপ? 2, 3, 3টি নিম্নচাপ। আর কটি উচ্চচাপ? 1, 2, 3, 4। তাহলে মোট কত হলো? 7টি বায়ুচাপ বলয় হলো। 1, 2, 3, 4, 5, 6, 7। ভূপৃষ্ঠে কটি বায়ুচাপ বলয় আছে? 7টি। 3টি নিম্নচাপ, 4টি উচ্চচাপ। এগুলোর নাম আমরা কিভাবে করব? সুমেরু উচ্চচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয় আর সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, লো প্রেসার বেল্ট নিম্নচাপ বলয়। আর এটা কি হবে? কর্কটীয়, ট্রপিক অফ ক্যান্সার, কর্কটীয় উচ্চ চাপ বলয়। এইটার নাম কি হবে? নিরক্ষীয় নিম্ন চাপ বলয়। বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর এটা হবে কুমেরু। একটা জিনিস খেয়াল করো, তুমি তাহলে প্রথম কি করবে? একটা পৃথিবী বা ভূগোলক আঁকবে, এঁকে তার মধ্যে মূল অক্ষরেখাগুলো এরকম বসাবে। সুমেরু, সুমেরু বৃত্ত, কর্কটক্রান্তি, নিরক্ষীয়, মকরীয়, কুমেরু বৃত্ত আর কুমেরু। আমি 7টা নম্বর করেছি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। না জেনেও যদি তুমি করে থাকো, শুরু করব কি দিয়ে? আমরা উচ্চচাপ দিয়ে। উচ্চচাপ ইংরেজি কি? হাই প্রেসার, এইচ, হাই প্রেসার। তাহলে এইচ আর লো প্রেসার ইংরেজি এল। তাহলে এইচ এল, এইচ এল, এইচ এল, এইচ। উচ্চচাপ দিয়েও যদি করি, নিম্নচাপ দিয়ে, হর্ষ স্বরবর্ণ আগে, দন্তন্য ব্যঞ্জনবর্ণ পরে, তাহলে উচ্চচাপ। আবারও আমি বলছি 1, 3, 5, 7 এগুলি হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাগুলো সব উচ্চচাপ। জোড় সংখ্যা 2, 4, 6 এগুলি হলো নিম্নচাপ।
মনে রাখার সুবিধের জন্য, যাতে আঁকাতে কোনো ভুল না হয়, তার জন্য তুমি কি করবে, তাহলে জোড় সংখ্যা নিম্নচাপ, বিজোড় সংখ্যা উচ্চচাপ, অথবা 1 3 5 7 বিজোড় সংখ্যা, এগুলি সব উচ্চচাপ, আর অক্ষরেখাগুলোর মান বসিয়ে তাদের নামকরণ আমরা করে নিতে পারব। এবার দেখি ভূপৃষ্ঠে কত প্রকার বায়ু প্রবাহিত হয়। ভূপৃষ্ঠে প্রধানত 4 প্রকার বায়ু আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কি হলো, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, স্থানীয় বায়ু। বায়ুচাপ বলয়গুলির সঙ্গে পৃথিবীকে, এই বায়ুচাপ বলয়গুলি কি আছে, সমান্তরালে বৃত্তাকারে এই বায়ুচাপ বলয়গুলি পৃথিবীকে বেষ্টন করে আছে বলে একে বলা হয় বায়ুচাপ বলয়। যদিও আমরা সামগ্রিকভাবে বলছি পুরোটাই বেষ্টন করে আছে, তবে স্থানভেদে, স্থানের তারতম্যে, স্থলভাগ জলভাগের বন্টন, উষ্ণতার তারতম্যজনিত কারণে আমরা দেখব সেগুলি একেবারে বলয় আকৃতি না হয়ে কখনো কখনো কি হয়, এরকম গোলাকার হয়। এইগুলোকে আমরা বলি চাপ কোষ, প্রেসার সেল। এগুলো হলো ব্যতিক্রম। এইবার দেখি এই চাপ বলয়গুলোর সঙ্গে কি সম্পর্কিত আছে। বায়ু প্রবাহ, এবং এই যে সারা বছর ধরে নির্দিষ্ট উচ্চচাপ থেকে নির্দিষ্ট নিম্নচাপে বায়ু প্রবাহিত হয়, তাকেই আমরা কি বলবো, নিয়ত বায়ু। তাহলে এবার দেখি নির্দিষ্ট উচ্চচাপ থেকে নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপ, উচ্চচাপ থেকে উচ্চচাপ থেকে নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপ। তাহলে মেরু বায়ু, পশ্চিমা বায়ু, আয়ন বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু প্রবাহিত হয়। তাহলে প্রকার অঞ্চলে পশ্চিমা বায়ু, নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে আয়ন বায়ু। এই অয়ন কথাটি হচ্ছে বাণিজ্য করত, বাণিজ্য হতো বলে এর নাম আয়ন বায়ু। এবার আমরা দেখি এই চাপগুলোর সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক রয়েছে, একটুখানি আমরা দেখে নেব। আরেকটা ভূগোলক আমরা এঁকে নিই, এঁকে নিয়ে তার মধ্যে আমরা কি দেখাবো, বায়ুচাপ বলয়গুলো আস্তে আস্তে দেখাবো। আমরা বায়ুচাপ বলয়গুলো আমরা কিভাবে অঙ্কন করতে পারি, এইভাবে দেখছি। দেখো এর উপরে আমরা তাহলে সুমেরু উচ্চচাপ, কুমেরু উচ্চচাপ, আর এখানে ছিল কর্কটীয় উচ্চচাপ, এখানে আছে মকরীয় উচ্চচাপ, আর এর মাঝখানে কি রয়েছে, সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ, আর এখানে আছে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ, আর এখানে আছে নিরক্ষীয় নিম্নচাপ। এই 7টা রয়েছে। এইবার দেখো আমরা আয়ন বায়ুগুলো আঁকা শিখব। আমরা জানি ফেরেলের সূত্র অনুসারে এই নিয়ত বায়ু প্রবাহ উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যথাক্রমে উত্তর গোলার্ধে ডান, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। আমরা এই আঁকাটা প্রায় ভুল করে ফেলি, এবং আঁকা ছাড়া নম্বর পাবে না, 2 নম্বর থাকবে আঁকার জন্য। আমরা কিভাবে আঁকবো, দেখো আমরা বলছি বায়ু সোজা পথে প্রবাহিত হয় না। এটা যদি 0 ডিগ্রি হয়, উত্তর গোলার্ধে ডান, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। আমি কি লিখলাম, ব, আমি কিন্তু ব লিখেছি, বায়ুর ব। এইটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তোমার আঁকা কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে আছে আমাদের উচ্চচাপ এইচ, এখানে নিম্নচাপ, এটা উচ্চচাপ, এটা নিম্নচাপ, উচ্চচাপ, নিম্নচাপ, উচ্চচাপ। এইবার কি বললাম আমি, ব, বায়ু সোজা পথে প্রবাহিত হয় না। বায়ু উত্তর গোলার্ধে ডান, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। In northern hemisphere the planetary wind is deflected towards right hand, and southern hemisphere it is left hand direction. আমি কি এঁকেছি, ব লিখেছি। এই ব যদি আমি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার আঁকা সঠিক হবে। বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবাহিত হয়। দেখো আমি অ্যারো দিয়ে দিলাম, উচ্চচাপ থেকে নিম্নচাপে। বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবাহিত হয়, দেখো আমি অ্যারো দিয়ে দিচ্ছি। বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবাহিত হয়, আমি অ্যারো দিয়ে দিলাম। বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবাহিত হয়, বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবাহিত হয়, বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবাহিত হয়। তাহলে এটার নাম কি ছিল, মেরু বায়ু। মেরু বায়ু, এটার নাম কি ছিল, পশ্চিমা বায়ু। আর এটার নাম কি ছিল, আয়ন বায়ু। তাহলে আয়ন, পশ্চিমা আর মেরু, এই 3টে নিয়ত বায়ু প্রবাহ। এটার নাম তাহলে মেরু বায়ু। আমি একটা যদি অ্যারো দিতে পারি তাহলে এরকম আরও অ্যারো দিয়ে দিতে পারি। এবার দেখি এই বায়ু প্রবাহগুলোর নামকরণ কি হবে। সাধারণত বায়ু যেদিক থেকে আসে তার নাম সেইভাবে হয়। এখানেও দেখো আমরা কিভাবে দেখাচ্ছি। আমি একটা অ্যারো যখন আমি পেয়ে গেছি, এইভাবে অ্যারোগুলো আমি এঁকে ফেলবো, আর আমার ভুল হবে।
এই জায়গাটাও খুব ভুল হয়, সেটাও কিন্তু, এটার জন্য আমি একটা ট্রিপ শিখিয়ে দিই। এটা উত্তর, এটা দক্ষিণ, আর এটা পশ্চিম। তাহলে এটা হবে নিশ্চয়ই উত্তর পূর্ব, এটা কি হবে দক্ষিণ, এইটা কি হবে দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম। তাহলে দেখো অ্যারোগুলো আমি এইভাবে আঁকছি, মিলিয়ে দাও। এই অ্যারো উত্তর পূর্ব অ্যারোটি যেরকম দেখতে, এই অ্যারো কি এখানে আছে? হ্যাঁ স্যার আছে। কোথায়? উত্তর পূর্ব। আগেই আমার কি লেখা ছিল? মেরুবায়ু। তাহলে এর নাম হয়ে গেল উত্তর পূর্ব পাচ্ছি আমরা। তাহলে এটাও কি হবে? উত্তর পূর্ব আয়ন বায়ু। প্রধানত পূর্ব দিক থেকে আসে বলে এই আয়ন বায়ুর অপর নাম পূবালী বায়ু। এবার কোথায় আছে? তাহলে এর নাম কি হবে? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। একই রকম এখানেও আছে, এটার নাম হবে, এইটা কোথায় আছে? দক্ষিণ পশ্চিম, এইখানে মিলে গেছে। তাহলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, সাউথ ওয়েস্ট ওয়েস্টার্লি। আর এখানে কি আছে? এইটি উত্তর পশ্চিম, অর্থাৎ উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। দেখো বায়ুচাপ বলয় আর নিয়ত বায়ু প্রবাহ কিভাবে সঠিকভাবে আঁকা হয়ে গেল। কিন্তু এটা যদি তুমি না জেনে আঁকতে যাও, দেখবে ডাইরেকশনগুলো উত্তর পূর্ব কোনটা, দক্ষিণ পূর্ব কি, এটি তোমার করতে কিন্তু খুব অসুবিধে হবে, ভুল তো হবেই। আর একটা ভুল হয়ে যাওয়া মানে পুরো ছবিটার নম্বর তোমার চলে যাবে। আমি আবার একবার বলে দিচ্ছি, গ্লোবটা আঁকবো, মূল চাপ বলয়গুলো আঁকবো, যার 30 ডিগ্রি উত্তর, সময় এটিকে 30 এবং 60, 90 এইভাবেও ধরা হয়, 0, এটি 23.5, এটা 66.5, আর এটা 90। আমি প্রথম করে নিলাম। শুরু করব কি দিয়ে? উচ্চচাপ, হাই প্রেসার। তাহলে উচ্চ নিম্ন আরও কি বলেছিলাম আমি? 1 2 3 4 5 6 7, 2 6 4, এই জোড় সংখ্যাগুলি কি হবে? নিম্নচাপ, লো প্রেসার, আর বিজোড় সংখ্যাগুলি হবে উচ্চচাপ। তাই 4টে উচ্চচাপ, 3টে নিম্নচাপ। তারপরে কি করলাম? ব করলাম। এই অংশটা আমরা একটু মুছে নেব, পেন্সিলে করবে, দাগটা যাতে বোঝা না যায়। আবার এইভাবে ডট ডট টানলাম, টেনে আমি উচ্চচাপ থেকে নিম্নচাপে বায়ু প্রবাহিত হয়, বায়ু প্রবাহের নিয়ম, সেটা আমি অ্যারো দিয়ে আঁকলাম। আর এই অ্যারোগুলোকে 4টে অ্যারো বা ডাইরেকশন করে নিয়ে মেরুবায়ু, পশ্চিমা বায়ু, আয়ন বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু, এইভাবে আমি কি করলাম? পুরোটা এঁকে আঁকার পর এবার কি আসবে আমি এবার বলছি, তোমরা শোনো। প্রশ্নটা হচ্ছে, ভূপৃষ্ঠে কয়টি বায়ুচাপ পরিলক্ষিত হয়? এইরূপ বায়ুচাপ বলয়গুলি 5-এর মধ্যে 2। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এতক্ষণ যেটা বলছি লিখবে। আর আঁকাটা যদি সঠিক করতে পারো, ওটা দেখে দেখে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই ধরনের এঁকে খুব